হাসিনাকে বিচারের মুখোমুখি করা উচিত বললেন ডক্টর ইউনূস। বিচার বহির্ভূত ৩,০০০ হত্যাকাণ্ডের তদন্তের তাগিদ মানবাধিকার সংগঠনের। সরকারি তালিকায় শহীদ ৭০৮ জন, তথ্য দেওয়া যাবে ৬ অক্টোবর পর্যন্ত। গুরুতর আহতদের প্রয়োজনে বিদেশে নিয়ে চিকিৎসা। স্বৈরাচারের দোসরদের রাষ্ট্রীয় দায়িত্বে থাকার অধিকার নেই, শহীদ পরিবারের অন্তত একজনকে চাকরি দেওয়ার দাবি জামায়াত আমিরের। দেশের বাহিনীতে ভিনদেশিদের নিয়োগ দিয়েছিলেন হাসিনা, দাবি রিজভীর। দেশকে অস্থিতিশীল করার অভিযোগ। প্রথম দিনে ভারতে গেল ৫৪ টন ইলিশ, মোট রপ্তানি হবে ২,৪২০ টন, কেজি প্রতি ১২০০ টাকা। এবং টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা সাকিবের, বলছেন এটাই সঠিক সময়। দেশের মাটিতে শেষ ম্যাচ খেলবেন সাউথ আফ্রিকার বিপক্ষে। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএস টিম টিবার সংবাদ শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। পরে বিভিন্ন মানবাধিকার সংগঠনের ঊর্ধ্বতনরা দেখা করেন তার সঙ্গে। এ সময় তারা স্বৈর শাসকের সময় প্রায় ৩,০০০ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তদন্তে অধিকতর গুরুত্ব দিতে ডক্টর ইউনূসকে অনুরোধ করেন। আগামীকাল জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত থাকছে শামীমা আক্তারের প্রতিবেদনে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তৃতীয় দিনের মতো বুধবার দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংগঠন সহ উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বুধবার নিউ ইয়র্কের মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষক সম্মেলনে অংশ নেন ডক্টর ইউনূস। এ সময় প্রশ্নের উত্তরে তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারত চলে যান। পরে ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস পাল্টা প্রশ্ন করে বলেন, কেন আনা হবে না? অপরাধ করে থাকলে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। একই দিন বুধবার একটি হোটেলে বিভিন্ন মানবাধিকার সংগঠনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে এলে প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার দেশের মানবাধিকার ও বাকস্বাধীনতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসনের সময় সংগঠিত নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের বিচারের উপর জোর দেন তারা। মানবাধিকার কর্মকর্তারা স্বৈরশাসকের সময় সম্পাদিত প্রায় ৩,০০০ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অধিকতর তদন্তের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। এছাড়া বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার মাধ্যমে কৌশলগত দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছে শি জিনপিং সরকার। বুধবার চীনের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে একথা বলেন। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। সহজ শর্তে বাংলাদেশকে $৩৫০ কোটি ঋণ দেবে বিশ্বব্যাংক। অন্তর্বর্তী সরকারের নেয়া নানা সংস্কারে এর ঋণ সহায়তা দেওয়া হবে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা বুধবার নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এই অর্থ সহায়তা দেওয়ার কথা জানান। বৈঠকে ডক্টর ইউনূস তার নেয়া সংস্কারমূলক কাজের জন্য বিশ্বব্যাংককে পাশে চান। ডক্টর ইউনূসের দীর্ঘদিনের বন্ধু বাঙ্গা বলেন, অন্তত $2 বিলিয়ন নতুন ঋণ দেওয়া হবে। বিদ্যমান কর্মসূচি থেকে আরও $1.5 বিলিয়ন সহায়তা দেওয়া হবে। এ সময় এশিয়ায় জ্বালানি খাতের সহযোগিতা এবং নেপাল ও ভুটানে উৎপাদিত হাইড্রো এনার্জি কিভাবে ভারত ও বাংলাদেশের মতো প্রতিবেশীদের দ্বারা ভাগ করা যায় সে বিষয়েও আলোচনা হয়। জুলাই আগস্ট আন্দোলনে নিহত ৭০৮ জন এবং আহত ২৫,০০০ ছাত্র জনতা, জানান স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুস আহসান। এর মধ্যে গুরুতর আহতদের প্রয়োজনে বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন অতিরিক্ত স্বাস্থ্য সচিব হেলাল উদ্দিন। এছাড়া এই তালিকা নিয়ে কাজ চলছে, সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলেও জানান তারা।
বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। বুকের তাজা রক্ত দিয়ে নতুন বাংলাদেশের ভিত গড়ে দেয় ছাত্র জনতা। গণ অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে চায় অন্তর্বর্তী সরকার। এজন্য প্রস্তুত করা হচ্ছে তালিকা। বৃহস্পতিবার প্রকাশ করা হয় খসড়া। আন্দোলনের সময় বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এটি প্রস্তুত করা হয়। খসড়া তালিকা প্রকাশ করা হয় স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে। শহীদদের তালিকা থেকে কেউ বাদ পড়লে তার তথ্য যুক্ত করা যাবে 6 অক্টোবর পর্যন্ত। এজন্য যোগাযোগ করতে হবে স্থানীয় জেলা প্রশাসক, সিভিল সার্জন ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। এছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে এ ব্যাপারে আলাপ করতে পারবেন ছাত্র জনতা। স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক মইনুল আহসান জানান, আন্দোলনে নিহত 708 জন এবং আহত 25,000। নিহতের সংখ্যা যে 708, এটা কন্টিনিউয়াসলি কিন্তু আমরা রিপোর্টগুলো দিচ্ছি। ডিসি অফিস থেকে প্রতিটা জেলা থেকে আমাদের কমিটিরা রয়েছে, তারা কন্টিনিউয়াসলি এগুলি আমরা এটাই ফিক্স না, এটা কন্টিনিউয়াস মনিটরিং হচ্ছে। আমরা মনে করছি যে এখানে আরো অনেক অ্যাড হবে। এদিকে গুরুতর আহতদের প্রয়োজনে বিদেশে পাঠানো হবে বলে জানান অতিরিক্ত স্বাস্থ্য সচিব হেলাল উদ্দিন। ওনারা চায়নাতে ফিরে গিয়ে ওনাদের আরও সিনিয়র এবং অভিজ্ঞ কলিগদের সাথে কথা বলে তারা নিজেদের একটা পূর্ণাঙ্গ অ্যাসেসমেন্ট আমাদেরকে পরে পাঠাবেন। তার ভিত্তিতে আমাদের যদি কোনো আরও ভালো ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় সেটা আমরা নিশ্চয়ই করব। তবে নিহত এবং আহতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলেও জানান সংশ্লিষ্টরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দালালদের দায়িত্বে থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত আইনজীবী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, অন্তর্বর্তী সরকারকে দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারগুলো থেকে একজন করে হলেও সরকারি চাকরি দেওয়ার আহ্বানও জানান ডাক্তার শফিকুর রহমান। প্রথম রোডম্যাপটি হবে সংস্কারের। কি কি বিষয়ে সংস্কারের কাজ উনারা করবেন এবং তার টাইমলাইনটা কি হবে, সময়সীমা কি হবে, এটা হবে একটা রোডম্যাপ। এটা যদি সফল হয় তাহলে দ্বিতীয় রোডম্যাপটাও সফল হবে। প্রথমটা যদি সফল না হয় দ্বিতীয়টার কোনো প্রয়োজনই নাই। প্রথমটা ঠিক করার জন্য অবশ্যই এই ব্যাপারে অংশীজন যারা আছেন, রাজনৈতিক স্টেক হোল্ডার আছেন, সিভিল সোসাইটি আছেন, আরো এরকম যারা আছেন তাদের সাথে বসতে হবে, বসে সেটেল করতে হবে, ঐক্যমতে আসতে হবে। শেখ হাসিনা ভিনদেশি নাগরিকদের আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োগ দিয়েছিল তা চিফ প্রসিকিউটরের বক্তব্যে স্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর আওয়ামী লীগের প্রেতাত্মারা অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার প্রক্রিয়া শুরু করেছে বলেও মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বন্দি চুক্তির অধীনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিও জানান তিনি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ ও আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করে গণতন্ত্র ফোরাম। যে সকল অন্যায়, অবিচার, দুর্নীতি হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা করেছে তার বিচার হলেই হবে প্রথম সংস্কার। অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, নানামুখী ষড়যন্ত্র হলেও ছাত্র জনতার রক্তের ওপর প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। আওয়ামী দোসররা শুধু পার্বত্য চট্টগ্রাম নয়, বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে। বাংলাদেশের যেই গণতন্ত্র সেই গণতন্ত্রকে ধ্বংস করতে চাচ্ছে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে নির্বাচনের বিকল্প নেই দাবি করেন বক্তারা। যত কিছু হোক, আন্দোলন সংগ্রামের জন্য আরেকটি নির্বাচনের জন্য আসুন আমরা ওই প্রেতাত্মাদের সাথে না বসি, ওই প্রেতাত্মাদের আর ক্ষমা না করে আন্দোলনের ধার্মিকতার মধ্য দিয়ে আমরা আরেকটি জাতীয় সরকার প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য এই সরকারকে সহায়তা করি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, দেশ ছেড়ে পালিয়ে গিয়ে দিল্লিতে বসে শেখ হাসিনার দেশবিরোধী ষড়যন্ত্র দেশের মানুষ মেনে নেবে না। বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে 500-র অধিক মামলা হয়েছে, আজকে তাই তাকে হস্তান্তর করুন। কিন্তু দিল্লিতে বসে মা মেয়ে যুক্তি করে বাংলাদেশের এই ডক্টর ইউনূসের সরকারকে আপনি ষড়যন্ত্র করবেন, বাংলাদেশের মানুষ কোনোদিনও সেটা গ্রহণ করবে না।
ছাত্র জনতার অভ্যুত্থানে রাজধানীর মাতুয়াইলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত সৈকত চন্দ্র দে ও পারভেজের পরিবারকে আর্থিক সহযোগিতা তুলে দেয় আমরা বিএনপি পরিবার। সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারতের প্রভুদের খুশি রাখার চেষ্টায় ছিলেন পতিত স্বৈরাচার প্রধান। এই আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে তারা ভিনদেশী আইন শৃঙ্খলা বাহিনীর লোকদেরকে ঢুকিয়েছিল। আমরা এই কথাটি শুনেছিলাম শেখ হাসিনার আমলেই, কিন্তু অতটা আমল দেয়নি। হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এখন তো জিনিসটা সুস্পষ্ট হয়ে উঠেছে। অনেকেই বলছেন, কালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, তিনি বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি যথাসাধ্য দাঁড়াচ্ছে বলে জানান বিএনপি নেতারা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। টেস্ট টি20 থেকে অবসরের ঘোষণা দিলেন সাকিব আল হাসান। বলছেন, ক্যারিয়ারে ইতি টানার এটাই সঠিক সময়। বৃহস্পতিবার কানপুরে সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। কোনো রাগঢাক না করেই বলেন, মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলতে চান শেষ টেস্ট। সেক্ষেত্রে দেশে ফিরলে সার্বিক নিরাপত্তা ও দেশ ত্যাগের স্বাধীনতার নিশ্চয়তাও চান তিনি। তৌসিফুল হাসানের রিপোর্ট। বিশ্ব ক্রিকেটে খসে পড়তে যাচ্ছে আরও একটি নক্ষত্র, সাকিব আল হাসান। লম্বা ক্যারিয়ারে চাপকে সঙ্গে নিয়েই চলেছেন। ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ শুরুর আগে কানপুরে সংবাদ সম্মেলনে হাসি মুখেই দিলেন 2 ফরম্যাট থেকে অবসরের ঘোষণা। এটা রাইট টাইম বাংলাদেশ ক্রিকেটের জন্য, আমার জন্য, এবং সে কারণে আসলে এই ডিসিশনগুলো নেয়া। অক্টোবরে দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলে 75 নম্বর সাদা পোশাকটি চিরতরে তুলে রাখতে চান সাকিব। তবে নিরাপত্তার নিশ্চয়তা না পেলে কানপুরের গ্রিন পার্কেই পড়বে ফুল স্টপ। বিশ্বকাপের শেষ ম্যাচটিতেই খেলেছেন শেষ টি20। আমি তো বাংলাদেশের নাগরিক, দেশে ফিরতে তো কোনো সমস্যা হওয়ার কথা না। আমি চিন্তিত দেশে থাকাকালীন নিরাপত্তা ও যখন ইচ্ছে তখন দেশ ত্যাগ করতে পারবো কিনা তা নিয়ে। দেশের পরিবার থেকে তো তাই শুনছি। আশা করি সবকিছু দ্রুত সমাধান হোক। ক্যারিয়ার শুরু 2006-এ হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে। বল হাতে 1 উইকেট আর ব্যাটিংয়ে 30 রানে অপরাজিত থেকে জয় নিয়ে রাঙিয়েছিলেন অভিষেক। এরপর গড়েছেন একের পর এক রেকর্ড। তবে 22 গজে তার সকল অর্জন প্রশ্নবিদ্ধ হয়েছে মাঠ ও মাঠের বাইরে আচরণের জন্য। শেষে এসে সাকিব পা রাখলেন রাজনীতির আঙিনায়। 7 জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের হয়ে মাগুরা 1 আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। সরকার পতনের পর 22 আগস্ট সাকিবের নামে আসে হত্যা ষড়যন্ত্রের মামলাও। সেই নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। এত সব বিতর্কের পরও দেশের ক্রিকেটে সাকিব আল হাসানের যত অবদান তা অস্বীকার করার সুযোগ খুবই কম। তার বর্ণাঢ্য ক্যারিয়ারে এক নজর চোখ মেললে দেখা যাবে অর্জনের খাতাটা এই পোস্টার বয়ের কতটা সমৃদ্ধ। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। গত 2 দিন ধরেই বৃষ্টি ঝরছে সারা দেশে। এ নিয়ে বিস্তারিত জানাতে আবহাওয়া অফিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আবহাওয়া পরিস্থিতি নিয়ে কি বলছে আবহাওয়া অফিস, আমাদের বিস্তারিত জানাবেন। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে গতকালকে থেকেও বৃষ্টি কিন্তু সারা দেশে ঝরছে, এবং আজকে যেটা আমরা সকাল থেকে জানতে পেরেছি আবহাওয়া অধিদপ্তরে, সেটি হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত সেখানে কিন্তু 42 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এবং এরপরে সারাদিন আরও প্রায় 3 মিলিমিটার বৃষ্টি হয়েছে। অর্থাৎ আজকে সারাদিনে কিন্তু ঢাকা শহরে 46 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর বাইরে কুষ্টিয়ায় সেখানে কিন্তু 104 মিলিমিটার বৃষ্টি হয়েছে আজকে সারাদিন। এর বাইরে আমরা যতটুকু খবর পেয়েছি আজকে এখানে আমরা কথা বলেছি আবহাওয়া অধিদপ্তরে যে বিশেষজ্ঞরা রয়েছেন, সেখানে তারা যেটি বলছেন যে আগামী আরও কয়েকদিন সেই বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকবে। বিশেষ করে রাজশাহী এবং রংপুরের যেসব জেলা সেগুলোতে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে ঢাকা এবং ঢাকার আশপাশে যেসব জেলাগুলো সেগুলো আগামী 2 দিন কিছুটা বৃষ্টিপাত কম হতে পারে বলে তারা জানিয়েছেন, এবং সেই বৃষ্টিপাত 2 দিন এরপরে কিন্তু আবার বৃষ্টিপাত চলতে থাকবে। অর্থাৎ তারা যেটি বলছেন যে আগামী মাসের 18 তারিখ পর্যন্ত সেটি কিন্তু অব্যাহত থাকবে মোটামুটি এই যে বৃষ্টিপাতের ধারা। তবে মাঝখানে যেসব দিনগুলোতে বৃষ্টিপাত থাকবে না সেখানে কিন্তু তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, ফলে তাপমাত্রা যেমন বাড়বে সেখানে কিন্তু গরম যেটি অনুভূতি সেটি কিন্তু বাড়তে থাকবে। যেটি আমরা অন্য সময় দেখেছিলাম যে 40-42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গেলেও যে পরিমাণ তাপমাত্রা আমরা অনুভব করতাম না, সাধারণ মানুষ অনুভব করতো না, সেটি কিন্তু এবার 38 বা তার
নিচে তাপমাত্রা যখন হচ্ছে তখনও কিন্তু মানুষ সেটি সেই পরিমাণ অনুভব করছে। এর কারণ হিসেবে বলছে যে সারা দেশে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির কারণে কিন্তু বাতাসের জলীয় বাষ্পের যে আর্দ্রতা সেটি কিন্তু বেশি আছে, ফলে সেই গরমের তাপমাত্রা সেটি কিন্তু বেশি অনুভূত হচ্ছে। তবে আগামী মাসের মাঝামাঝি সময়ের পর থেকে কিন্তু বৃষ্টিপাত কমে যাবে এবং সেই সঙ্গে যে তাপমাত্রার আধিক্য সেটি কিন্তু অনেকটা কমে যাবে এবং ঠান্ডার কিছুটা প্রবণতা তৈরি হবে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। জুই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, আবহাওয়া পরিস্থিতির খবরাখবর তুলে ধরছিলেন সহকর্মী হাসান মাহমুদ। দুর্গাপুজো উপলক্ষে রপ্তানির প্রথম দিনে ভারতে গেল 54 টন ইলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে এসব ইলিশ পাঠানো হয়। প্রতি কেজি ইলিশ বাংলাদেশি মুদ্রায় 1180 টাকা মূল্যে রপ্তানি হচ্ছে। কাস্টমস সূত্র জানায়, ইলিশের প্রথম চালানের রপ্তানিকারক সাজ্জাদ এন্টারপ্রাইজ এবং বন্দর থেকে ইলিশ ছাড়করণে সিএনএফ এজেন্ট ছিল বাংলাদেশ লজিস্টিক। তারা পাঠায় 12 টন ইলিশ। সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন চালানে মোট 10টি প্রতিষ্ঠান পাঠায় 54 টন ইলিশ। এর আগে ভারতের অনুরোধে সরকার প্রথমে 3000 টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়, পরে তা কমিয়ে 2420 টন নির্ধারণ করা হয়। এবার ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে দেশের 49টি প্রতিষ্ঠান। 12 অক্টোবরের আগেই সংশ্লিষ্টদের ইলিশ রপ্তানি শেষ করতে হবে। ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় 49টি প্রতিষ্ঠানকে 2420 মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি প্রদান করে। যে ইলিশ মাছ যাবে সেই আলোকে আজকে ভারতে রপ্তানির জন্য আমরা ছাড়পত্র প্রদান করেছি এবং এটি আগামী 12ই নভেম্বর পর্যন্ত চালু থাকবে, ছুটির দিন ব্যতীত। অবৈধভাবে কালো টাকা সাদা করা ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এস আলমের দুই ছেলে আশরাফুল আলম ও আসাদুল আলম মাহিরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে দুদকে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সুলতান মাহমুদ। সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে 500 কোটি টাকা অবৈধভাবে সাদা করা এবং অনৈতিক লেনদেনের অভিযোগ এনে একটি অভিযোগ দায়ের করেন। সাংবাদিকদের আইনজীবী জানান, বাংলাদেশের নাগরিক না হয়েও সম্পূর্ণ অবৈধভাবে কালো টাকা সাদা করেন এস আলমের দুই সন্তান, যা সম্পূর্ণ দুর্নীতি দমন আইন বহির্ভূত। একই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সদস্য আবু দাউদের বিরুদ্ধে এসব কাজে সহযোগিতার অভিযোগে তার সম্পদের তদন্ত করার আহ্বান জানান আইনজীবী। দুদকে আবেদন করেছি যে এস আলমের দুই পুত্র আশরাফুল আলম, আসাদুল আলম মাহি এবং সৈয়দ আবু দাউদ কমিশনার, বর্তমানে রাজস্ব বোর্ডের সদস্য, তাদের সুযোগ সুবিধা দিলাম। এখানে সে কোটি কোটি টাকা আসালাম থেকে সে গ্রহণ করেছে। তার জ্ঞাত আয় বহির্ভূত প্রচুর সম্পদ আছে। আমি তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তদন্ত করে মামলা করার জন্য আবেদন করেছি। অরিয়ন গ্রুপের দুর্নীতির সংবাদ প্রকাশ করায় দেশ টিভি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিকরা। এ সময় বক্তারা সত্য সংবাদ প্রকাশে হয়রানিমূলক মামলা দিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় হস্তক্ষেপ করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন। বিস্তারিত রিপোর্টে। শেখ হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রী এমপিদের ঘাড়ে সওয়ার হয়ে বিদ্যুৎ খাতে ওরিয়ন গ্রুপের হাজার হাজার কোটি টাকা লোপাট ও হানি ফ্লাইওভারের নির্মাণে ব্যাংক থেকে টাকা লুট ও প্রকল্পের ব্যয় বাড়িয়ে অর্থ হাতিয়ে নেওয়ার সংবাদ তুলে ধরে দেশ টিভি। সংবাদ প্রকাশ বন্ধে ব্যর্থ হয়ে হয়রানির লক্ষ্যে 1000 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে দেশ টিভির বিরুদ্ধে 2টি মামলা করে ওরিয়ন গ্রুপ। হয়রানিমূলক এমন মামলার প্রতিবাদে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন সাংবাদিকরা। মানববন্ধনে সাংবাদিকরা বলেন, ওরিয়ন গ্রুপ মানহানির মামলা দিয়ে স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে চাচ্ছে। মানহানির মামলা করা হচ্ছে, যেটি আসলে স্বাধীন সাংবাদিকতা একটি প্রতিবন্ধকতা। কারণ সংবাদ মাধ্যম বা গণমাধ্যমের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়, এর জন্য কিন্তু আদালতে যাবার আগে আরো কয়েকটি ধাপ আছে, সেই ধাপ কিন্তু অনুসরণ করা হয়নি। আমি আশা করি সংবাদকর্মীরা হারবে না, সত্য প্রকাশে তারা আগামী দিনও সংবাদকর্মী যারা শুধু দেশ টিভি, ইন্ডিপেন্ডেন্ট টিভি না, অন্যান্য গণমাধ্যম কর্মী যারা আছে তারাও পাশে থাকবে। দুর্নীতির খবর প্রচারে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে মানববন্ধনে জোর দাবি তোলেন সাংবাদিকরা। আজকে আমার সাথে যেটি হচ্ছে, কালকে আপনার সাথে তাই হবে। আমরা যদি সবাই একত্রিত হই, কোনো প্রভাবশালী সাহস আমরা কোনো টেলিভিশনের সামনে এসে দাঁড়াবো। আমরা আশা করি আপনারা এই স্বাধীন সংবাদপত্রের পক্ষেই থাকবেন,
যাতে এই দেশে সবাই তার নিজের বক্তব্য পেশ করতে পারে। উপদেষ্টা তিনিও বলেছেন সাংবাদিকদেরকে যে আপনারা মন খুলে লিখুন, সংবাদ পরিবেশন করুন, যেটা গত 15-16 বছর ছিল বাংলাদেশে করা সম্ভব হয়নি। মানববন্ধনে বক্তারা ওরিয়ন গ্রুপের করা এসব হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিও জানান। সম্প্রতি ওরিয়ন গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র ও গুলিস্তানের যাত্রাবাড়ি ফ্লাইওভারের দুর্নীতির খবর প্রকাশ করায় আরেকটি বেসরকারি টেলিভিশনের বিরুদ্ধেও 1000 কোটি টাকার মানহানির মামলা করেছে গ্রুপটি। নিউজ ডেস্ক, দেশ টিভি।